আসসালামু আলাইকুম। পান্না টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আলোচনা করব অতি পরিচিত একটি টপিকস, টেন্স কনভার্ট, যাকে আমরা টেন্স চেঞ্জিংও বলে থাকি, যার বাংলা অর্থ হচ্ছে কাল পরিবর্তন। তো আমরা একটু শর্ট টেকনিকে আজকে আমরা ইনডিফিনিট টেন্সের কনভার্ট শিখব। দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে তিনটি ইনডিফিনিট টেন্স এর নাম লিখেছি। আমরা সবাই জানি টেন্স জেনারেলি তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। প্রতিটি টেন্স আবার চার প্রকার। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট যেমন রয়েছে, পাস্ট ইনডিফিনিট রয়েছে, ফিউচার ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো লার্নাররা প্রায়ই একটা ভুল করে থাকে, শিক্ষকরাও এর ধরনের ভুল করে থাকে যে তারা ইন্ডিভিজুয়ালি 12টা টেন্স পড়িয়ে থাকেন। শিক্ষার্থীদের মাথার মধ্যে এটা ঘুরপাক খায়। তো আমরা শর্টকাটে শুধু ইনডিফিনিট টেন্সের একটা কম্প্যারিজন, একটা তুলনা আমরা দেখব, এবং এই যে তুলনামূলকভাবে আমরা যদি টেন্সের এই আলোচনাটা আমরা যদি আয়ত্ত করতে পারি, তাহলে খুব ইজিলি আমাদের 12টা টেন্স শেখা হয়ে যাবে। তো চলুন দেখা যাক। প্রথমত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা চিনিবার উপায়, বাংলা ক্রিয়া শেষে ই, আ, এ, অ থাকে। লক্ষ্য করবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু জাস্ট এই ক্রিয়া বিভক্তিগুলোর অতীত রূপ, পাস্ট রূপ কিন্তু চলে আসবে। ল, লে, লাম, লি, লেম, ততে, তাম, তি, তেন। এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নি কথাটা উল্লেখ থাকবে। ফিউচারের ক্ষেত্রে দেখবেন ব, বে, বেন, বি। এটা হচ্ছে বাংলা যে তুলনাটা। আমরা লক্ষ্য করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবসময় ভার্বের বেস ভার্ব অথবা প্রেজেন্ট ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে দেখেন ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ 2 নম্বর ফর্ম থাকবে। হ্যাঁ, অথবা বেস ভার্ব হবে। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে সব সময় বেস ভার্ব হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, এই দুই ইনডিফিনিটের ক্ষেত্রে বেস ভার্ব হতেও পারে, নাও পারে। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হবে, পাস্টের ক্ষেত্রে পাস্ট ফর্ম হবে। তো এখন প্রশ্ন হলো যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুইটার ক্ষেত্রে বেস ভার্ব কখন হবে? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি ডু ডাজ ব্যবহার করি তখন বেস ভার্ব ব্যবহার করতে হবে। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যদি আমরা ডিড ব্যবহার করি তখন বেস ভার্ব দিতে হবে। আর ফিউচারের ক্ষেত্রে সব সময়ই বেস ভার্ব দিতে হবে। আচ্ছা, এখন শিক্ষার্থীরা হয়তো প্রশ্ন করতে পারে যে বেস ভার্ব আমরা তো ব্যবহার করব ডু ডাজ, যখন ব্যবহার করব তখন বেস ভার্ব ব্যবহার করব, ডু ডাজ কেন ব্যবহার করব? ডু ডাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব, আর ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের হেল্পিং ভার্ব। অপরদিকে ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে আমাকে ব্যবহার করতে হবে শ্যাল বা উইল। তো আমরা একটু মজা করে পড়তে পারি এভাবে যে প্রেজেন্ট ইনডিফিনিট V1 বেচ, হেল্পিং ভার্ব ডু ডাজ। পাস্ট ইনডিফিনিট V2 বেচ, হেল্পিং ভার্ব ডিড। ফিউচার ইনডিফিনিট বেস ভার্ব, হেল্পিং ভার্ব শ্যাল উইল। তো আমরা এখন এই যে হেল্পিং ভার্ব এবং এই যে প্রিন্সিপাল ভার্ব, এদের আমরা প্রয়োগটা আমরা একটু বুঝবো। আমি একটি বাক্য লিখেছি, ছোট্ট একটা বাক্য, আমি করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ক্রিয়াপদ করি, কর, এই করের সঙ্গে ই যুক্ত হয়েছে, করি। তাহলে এই যে ই সাউন্ড আসছে, সুতরাং এটা নিঃসন্দেহে
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি বাক্য। তো এটা আমরা এখন বাংলা থেকে যদি ইংরেজি করি তাহলে আমাদের যে প্রচলিত স্ট্রাকচার, বাক্যের প্রথমে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আমি, আমি তাহলে আই। আর এখানে ভার্বের আমাকে এখানে লক্ষ্য করতে হবে, এখানে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হবে। তাহলে কর বা করি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, তাহলে আই ডু, আমি করি। আমরা যদি এইখানে পাস্টে চলে যাই তাহলে হবে আমি করেছিলাম। এই যে করেছিলাম, লাম কথাটা চলে আসছে। আর সেই ক্ষেত্রে আমাদের বাক্য হবে আই ডিড। এই ডিড হচ্ছে ডুর ফার্স্ট ফর্ম, ডিড, আই ডিড। ফিউচারে আমরা যাব আমি করিব। আমরা বাংলা কি এসেছে দেখতে পাচ্ছি ব, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট আই, হেল্পিং ভার্ব হিসেবে শ্যাল বা উইল নিব। আই এর সঙ্গে শ্যাল হয়, তাহলে আই শ্যাল। আর প্রিন্সিপাল ভার্বের বেস ভার্ব ডু, আই শ্যাল ডু। মনে রাখতে হবে যে হেল্পিং ভার্বটা আমাকে এই প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু কখন, ডাস কখন। মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাচ, বাকি সব ক্ষেত্রে ডু। পাস্টের ক্ষেত্রে তো সবসময় ডিড। আর ফিউচারের ক্ষেত্রে আই উই শ্যাল, বাকি সব উইল। তো আমি মজা করে এটা এভাবে পড়ায় থাকি, আই উই শিয়াল, বাকি সব ছাগল, মানে বাকি সব উইল। ঠিক আছে, আমরা নেগেটিভ সেন্টেন্সে চলে আসলাম। আমি করি না। নেগেটিভ সেন্টেন্স করতে গেলে যে টেন্সেরই হোক না কেন, নেগেটিভ সেন্টেন্স করতে গেলে অবশ্যই আমাকে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব এবং নট ব্যবহার করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য আমি করি না, তাহলে আমাকে হেল্পিং ভার্ব নিতে হবে ডু নট। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হইলে ডাজ নট, বাকি ক্ষেত্রে ডু নট। তাহলে আই তো থার্ড পারসন সিঙ্গুলার নয়, এই কারণে হবে আই ডু নট। এরপরে আমাকে বেস ভার্ব নিতে হবে। আমি আগে বলেছিলাম যে ডু ডাজ ডিড ব্যবহার করলে বেস ভার্ব নিতে হবে। তাহলে আই ডু নট ডু, আমি করি না। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে হবে আমি করিনি। এখানে আমি করেছিলাম, আমি করিনি, তাহলে হবে আই ডিড নট ডু। এখানে আমাকে হেল্পিং ভার্ব হিসেবে ডিড নট ব্যবহার করতে হবে। এখানে ডু নট, পাস্টে হচ্ছে ডিড নট। ফিউচারে গেলে আমাকে শুধু এই ডিড এর পরিবর্তে শ্যাল নিতে হবে। তাহলে আই শ্যাল নট ডু, আমি করিব না। এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি। আমি কি করি, কি কি কি, তাহলে প্রশ্ন করে বুঝাইছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে মনে রাখতে হবে হেল্পিং ভার্ব সামনে আসে। হেল্পিং ভার্ব কই আসে, সামনে আসে। তাহলে হেল্পিং ভার্ব হচ্ছে ডু, তাহলে ডু আই ডু, বেস ভার্ব বসবে সাবজেক্টের পরে। আমি কি করেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে হেল্পিং ভার্ব ডিড সামনে আসবে, ডিড আই ডু। ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি করিব, শ্যাল আই ডু। এখানেও হেল্পিং ভার্ব শ্যাল সাবজেক্টের আগে এসেছে। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি কি করি না, সেই ক্ষেত্রে গতানুগতিকভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ায় হেল্পিং ভার্বটা সামনে আসবে। তাহলে ডু আই নট ডু, আর নেগেটিভ হওয়ার কারণে নটটা থাকবে। ডু আই নট ডু, আমি কি করি না। অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি কি করিনি, ডিড আই নট ডু। ফিউচারের ক্ষেত্রে হেল্পিং ভার্ব সামনে আনতে হবে, আমি কি করিব না, শ্যাল আই নট ডু। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আগামীতে কথা হবে। আল্লাহ হাফিজ।